আসসালামু আলাইকুম। আমরা গতবারে রিস্ক ম্যানেজমেন্টের রেজাল্ট একটু খুব হার্ড হয়েছে। তো অনেকে রিস্ক ম্যানেজমেন্টের রেজাল্ট একটু হয়েছে। তো রিস্ক ম্যানেজমেন্টের যে খারাপ হয়েছে এই জন্য যে খুব বেশি অস্থির হওয়ার প্রয়োজন বা দরকার, এত বেশি প্রয়োজন বা দরকার নেই। আহ, আপনার বইয়ের যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো প্লাস আপনার আইডিয়াকৃত পয়েন্টগুলো দিয়ে এই প্রশ্নগুলো শুধু এই সাবজেক্ট না, যে কোনো সাবজেক্টে লেখার চেষ্টা করবেন। এটা আমি বারবার বলি যে আপনাদের টেক্সট বইয়ে এখন আপনার মনে হতে পারে যে টেক্সট বইয়ের পয়েন্ট আমি কিভাবে দিব, ওটা তো দেখি না, আপনার নোট তো দেখি। এখন আমার নোটে যেগুলো দেওয়া আছে এগুলা প্রায় 90% প্রশ্নেই আপনাদের বইয়ের টেক্সট বইয়েরই প্রশ্ন করা আছে, মানে পয়েন্টগুলো তুলে দেওয়া আছে ওগুলো সবগুলি। তো এই পয়েন্টগুলো একটু লেখার চেষ্টা করবেন। এই পয়েন্টগুলোর পাশাপাশি আপনাদের নিজস্ব আইডিয়াকৃত পয়েন্টগুলো এখানে দিবেন। রিস্ক ম্যানেজমেন্টে কিছু আমাদের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমাদের একেবারে মানে মানে অ্যাবসোলিউটলি মানে আপনাকে দিতে হবে। আর বাদ বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে আইডিয়াকৃত নিজের আইডিয়া বা নিজের ধ্যান ধারণা অনুযায়ী আপনি দিতে পারেন এখানে। মানে বানিয়ে লেখার যথেষ্ট সুযোগ রয়েছে। তো আর পয়েন্টগুলো যেটাই লেখেন একটু গোছালো লেখার চেষ্টা করবেন। হাতের লেখা আমাদের অনেকের এই বয়সে এসে হাতের লেখা ভালো করা খুব কঠিন হয়ে যায়। আমরা সবাই কম্পিউটারে লিখে সবার হাতের লেখা আমাদের একই, কারণ কম্পিউটার কিবোর্ড চাপলে লেখা তো একই উঠবে, তাই না? এখানে যখন আমরা ফিজিক্যালি হাতে লিখতে যাবো তখন আমাদের হাতের লেখা অবস্থা খারাপ হয়ে যাবে। যার হাতের লেখা স্টুডেন্ট লাইফে যত সুন্দর ছিল, সে এই 10 বছর চাকরি পরে আসে লিখবে, সে নিজে অবাক লাগবে যে আমার হাতের লেখা এরকম হয়েছে। তো যাই হোক, এটা আপনারা নিজেরাই দেখবেন। আমরা এখানে অবশ্যই আমাদের নিজস্ব যে ধ্যান ধারণা এবং পয়েন্ট, আমাদের বই পুস্তকের যে পয়েন্ট সেই পয়েন্ট সেখানে দু একটা অ্যাড করে অবশ্যই লেখার চেষ্টা করব। আচ্ছা, গতদিন আমরা থেমেছিলাম এই যে কৌশলগত পরিকল্পনা, এখানে থেমেছিলাম। কৌশলগত পরিকল্পনা আপনাদের আরএমএফ এ এ যাওয়া পর্যন্ত যে ইয়াগুলো হয়েছে সেগুলো পাঠিয়ে দিয়েছি মনে হয়, একটু দেখবেন। অঙ্কগুলো পাঠিয়ে দিয়েছি, একটু দেখবেন। কৌশলগত পরিকল্পনা কি? কৌশলগত পরিকল্পনা যখনই আসবে, মানে কৌশলগত ভাষা যখনই ব্যবহার হবে, আপনি মনে রাখবেন সেটা ম্যানেজমেন্টে হোক কিংবা এই রিস্ক ম্যানেজমেন্ট এই সাবজেক্টে হোক বা অন্য কোনো সাবজেক্টে হোক, কৌশলগত শব্দ যখনই আসবে তখন এটা ভাববেন যে এটা দীর্ঘমেয়াদী প্রসেস। এটা আপনার ব্যবস্থাপনার ক্ষেত্রেও আপনার ইউজ হতে পারে। কৌশলগত পরিকল্পনা কি, কৌশলগত মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি, এরকম আসতে পারে। মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং টু কৌশলগত প্ল্যানিং, তো এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ভাববেন। তাহলে এখানে আমরা দেখতেছি, একটু জুম করি, আমরা যদি এখানে দেখি যে কৌশলগত পরিকল্পনা হলো একটি বিস্তৃত নথি বা বিস্তৃত প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী, সাধারণত কমপক্ষে 5 বছরের জন্য লক্ষ্য উদ্দেশ্যগুলি অর্জনের জন্য কৌশলগুলি এবং ক্রিয়াগুলির রূপরেখা। এটা কি জিনিস আমরা বুঝলাম না, একটু ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে যদি এটা আমরা বুঝি, এরকম বিষয় যে আমাদের আমাদের প্রতিষ্ঠান বা আমাদের ব্যাংক আগামী 5 বছরে দেখা যাচ্ছে যে 2,000 কোটি ডিপোজিটে উন্নীত হবে, পৌঁছাবে, এই নিয়ে কাজ করতেছে। এটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা। তাহলে আমাদের কিভাবে কাজ করতে হবে, প্রত্যেক বছর কত করে কি হবে, প্রত্যেক এমপ্লয়ি কিভাবে কি আগাইবে, এই যে এই পরিকল্পনা, এটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা। আবার কি হতে পারে, আমাদের ঋণের টার্গেট বা ডিপোজিটের টার্গেট এত পৌঁছাবো, এটা এটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা 5 বছর পর। আর কি হতে পারে যে আমাদের ব্যাংক আগামী 5 বছর পর সবাই এক নামে চিনবে যে এটা হচ্ছে টেকনোলজি, এই ব্যাংকে সবকিছু ডিজিটালাইজড, কোনো কিছু মানে সবুজ ব্যাংকিং, কোনো কাগজের বালাই নাই, কোনো কাগজের বালাই নাই যে স্লিপ মানে দিবে ওরকম নাই, টাকা জমা দিলে স্লিপ মারা দিবে দিবে ওরকম নাই। আমাদের ব্যাংক সবাই বুঝবে যে এটা হচ্ছে ডিজিটালাইজ ব্যাংক। তাহলে গ্রাহক কিভাবে সন্তুষ্ট হবে?
যে আমার টাকাটা জমা হলো কি হলো না, সে অনুযায়ী তারা কাজ করবে, সেই অনুযায়ী গ্রাহককে তারা সেভাবে প্রস্তুত করবে। হুট করে আপনি চাইলে পারবেন না, গ্রাহক মানে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। কি হবে, আপনি মোবাইলে SMS দেওয়ার মাধ্যমে, যেটা এখনো দেয়, যেটা প্র্যাকটিস হবে, বা আরো কোনো হয়তো কলিং বা কোনো কিছু দেওয়ার মাধ্যমে সেটা হতে পারে, তাই না? যেটাকে সবুজ ব্যাংকিং বলি আমরা, মানে আমরা কোনো প্রকার কাগজ ইউজ করব না, তাই না? তাহলে সেটা যেটা গ্রিন ব্যাংকিং বলি। আচ্ছা, তাহলে কৌশলগত পরিকল্পনা হতে পারে এইরকম, যে আমরা 5 বছর পর, আগামী 5 বছর পর আমরা উন্নীত হব, বা 7 বছর পর বা 10 বছর পর আমরা যে টার্গেটে পৌঁছাবো সেটা। আচ্ছা, অনেক হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসটা আমরা এখানে ঘুরে বেঁচে লিখবো, কিন্তু মূল থিম থাকতে হবে দীর্ঘমেয়াদী। মূল থিমটা থাকতে হবে দীর্ঘমেয়াদী। আচ্ছা, তো এখানে অনেক কিছু বলা আছে, অনেক কিছু বলা আছে, লিখবেন। আহ, এটি সাধারণত প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের জন্য যে চ্যালেঞ্জগুলি এবং সুযোগগুলি মুখোমুখি হয় তা একটি বিশ্লেষণ করে, এবং এটি কিভাবে সংস্থানগুলি বরাদ্দ করবে, সিদ্ধান্ত নেবে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রগতি পরিমাপ করবে, তার একটি রোড ম্যাপ তৈরি করা। এই যে ওই যে কথা বললাম, যে আপনি যে টার্গেটে আগাবেন তার রোড ম্যাপ তৈরি করা, যার পরিকল্পনা করা, কিভাবে আমাদের 5 বছর বা 10 বছর পর আমরা ওই অবস্থানে পৌঁছাবো, তাই না? আচ্ছা, এটা কৌশলগত পরিকল্পনা। কৌশলগত পরিকল্পনা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা টিকায় বেশি আসে আমাদের। হ্যাঁ, কৌশলগত পরিকল্পনা কি, বা শুধু কৌশলগত পরিকল্পনা এরকম। তো ব্যাংকের কৌশলগত পরিকল্পনা কি কি অন্তর্ভুক্ত করা উচিত? আচ্ছা, এখন আপনি ভাবুন যে আপনার যে আপনি যে ব্যাংকে আছে সেই ব্যাংকের কৌশলগত পরিকল্পনা কি কি বিষয় অন্তর্ভুক্ত করা উচিত। তো এখানে যে বিষয়গুলো আছে, যে পেস্ট, পলিটিক্যাল, ইকোনমিক, সোশিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল। এখানে আমাদের পেস্টের ওই যে একটা KYC এর যে ওখানে ওই যে পেপস যেটা বলি, ওই পেপস কিন্তু এটা না, এটা কিন্তু পেস্ট। হ্যাঁ, এটা কিন্তু আমরা ভুলে যেন ওটা লিখি না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আবার। তাহলে পেস্ট এখানে পলিটিক্যাল, ইকোনমিক, সোশিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত বিশ্লেষণ সহ ব্যাংক যে বাহ্যিক পরিবেশে কাজ করে তার বিশ্লেষণ করা। আমরা যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো এই জন্য আমাদের শুধু ব্যাংকের ম্যানুয়াল আর ব্যাংকের পরিকল্পনা করলেই হবে না, এখানে আমাদের প্রতিযোগী প্রতিষ্ঠান দেখতে হবে, আমাদের বাইরের কাস্টমারের মনোভাব বুঝতে হবে, বাইরের রাজনৈতিক পরিবেশ দেখতে হবে, তাই না? এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, বাইরের আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দেখতে হবে। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, এগুলো বিশ্লেষণ করতে হবে। তারপর আছে শর্ট বিশ্লেষণ। এই দুটো বিশ্লেষণ কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিশ্লেষণ, এটা আমাদের আসে টিকাতে আসে, SWOT। হ্যাঁ, তো শর্ট এখানে স্ট্রেংথ, এস তে স্ট্রেংথ, ডব্লিউ তে উইকনেস, ও তে অপরচুনিটি, টি তে থ্রেটস। শক্তির দুর্বলতা, সুযোগ, হুমকি। শক্তির দুর্বলতা, সুযোগ, হুমকি বিশ্লেষণ সহ প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা সমালোচনামূলক আলোচনা। তাহলে আমাদের কি কি শক্তি রয়েছে, আমাদের দুর্বলতা রয়েছে কি কি, আমাদের সুযোগ রয়েছে কি কি, আমাদের হুমকি, বাইরের কি পরিবেশে কি কি হুমকি রয়েছে, আমাদের আমরা কোনো কিছু করতে হুমকি রয়েছে কি কি, সেই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরবো, আলোচনা করবো আর কি। তো এটা আমাদের টিকে আসে, দুটাই আমাদের টিকে আসার সম্ভাবনা থাকে। বা শর্ট কি, বা শর্ট বিশ্লেষণ কি। তো শর্ট বিশ্লেষণ বলতে আমরা এই এটা লিখবো পুরোটা, SWOT লিখে আমরা স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস লিখে বাংলাটায় লিখে দেবো, লিখে এইগুলো একটা ব্যাংকের আলোচনা বা পর্যালোচনা করাটা হচ্ছে শর্ট বিশ্লেষণ। আচ্ছা, তো এখানে তারপর 3 নম্বরে আছে ব্যাংকের কৌশলগত লক্ষ্য উদ্দেশ্য। এখানে অনেক ধরনের আছে, এগুলো আপনি দিতে পারেন। কর্পোরেট গভর্নেন্স, আইনের প্রবিধান মেনে চলা, মানে আমাদের ব্যাংকে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মানে প্রফেশনালিজম যেটা, সেটা দেখা যাচ্ছে নাই, তাহলে সেটা আমরা ফিরিয়ে ফিরিয়ে আনবো। তা আস্তে আস্তে ফিরিয়ে আনার জন্য একবারে কঠোরতা অবলম্বন করলে হবে না, সমস্যা হয়ে যেতে পারে। সেটা আস্তে 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 আমাদের অ্যাপ্লাই করতে হবে, আগামী 5 বছর বা 6 বছরের মধ্যে আমাদের একবারে টোটাল প্রফেশনালিজম ফিরিয়ে আনবো আমরা। তো অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্মতি এগুলো সব দেওয়া আছে। খেলাপি ঋণ কমানো, এই যে টার্গেট, যে ঋণ বাড়ানো অথবা ঋণ কমানো, আমাদের খেলাপি ঋণ ছিল এত, আগামী 5 বছর কমিয়ে নিয়ে আসবে এত, এই যে এরকম ক্রমবর্ধমান পীর ভূমিতে অনেক কিছু আছে, এটা দেখে নিন, সমস্যা নেই, সহজ আছে। ঝুঁকির প্রবণতা, ক্ষুধার উদ্দেশ্য আলোচনা করুন। ঝুঁকির প্রবণতা, তাহলে ঝুঁকি প্রবণতা কোনটা? রিস্ক অ্যাপিটি, রিস্ক অ্যাপিটাইট, রিস্ক অ্যাপিটাইট
এটা কিন্তু আমাদের ইয়ে ভাবে আসে, এভাবে আসে রিক্স। এটা আহ, মানে ইংরেজি বাংলা উচ্চারণ করে আসে অ্যাপেটাইট। রিক্স অ্যাপেটাইট কি, এরকম ভাবে আসে। হ্যাঁ, তো আমরা আর এম ফাই রিক্স অ্যাপেটাইট এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বছর আসছিল রিক্স কালচার। রিক্স কালচার গত বছর আসছিল। রিক্স অ্যাপেটাইটটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা দেখব। আর আপনাদের সাজেশন আকারে আমি অবশ্যই এই সপ্তাহে হচ্ছে না, সামনের সপ্তাহে দিব। আর শর্ট বিশ্লেষণ যেটা আলোচনা করলাম, এটা এই বছরে আসছিল যে ঝুঁকি মূল্যায়নের কৌশল হিসাবে শর্ট এবং পেস্ট বিশ্লেষণ মূল্যায়ন করুন। যেটা আমরা যেটা দেখলাম এখানে, এই যে এই দুটা আসছিল, হ্যাঁ, গত বর্ষে আসছিল। আহ, আচ্ছা, তাহলে ঝুঁকি প্রবণতা বা ক্ষুধার উদ্দেশ্য আলোচনা করুন। তো আমরা যখন এই প্রশ্নটা দেখব, এই প্রশ্নটা দেখে আমাদের ব্রেনের মধ্যে কিন্তু প্রশ্নটা ঝুঁকি, ক্ষুধা বা ঝুঁকি প্রবণতা বা রিস্ক অ্যাপেটাইট কি, এই জিনিসটা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। রিস্ক অ্যাপেটাইট হচ্ছে যে ক্ষুধা বলতে কি, যে কোনো কিছু ক্ষুধা লাগলে যেমন আমরা খাওয়ার ইচ্ছা করি বা নেওয়ার ইচ্ছা করি বা পাওয়ার ইচ্ছা করি, সেটা। তারপরে ঝুঁকি নেওয়ার ইচ্ছা। ঝুঁকি প্রবণতা বলতে কি, ঝুঁকির দিকে যাওয়া, ঝুঁকে পড়া আর কি, সেটা হচ্ছে ঝুঁকি প্রবণতা। তাহলে ব্যাংকের ঝুঁকি প্রবণতা কি? ব্যাংক কোনো কাস্টমারকে প্রফিট জেনারেট করে কিসের মাধ্যমে? ডিপোজিটের মাধ্যমে। ডিপোজিট আর্নের মাধ্যমে প্রফিট হয়, কিন্তু সেটা যখন আমরা লোনে কনভার্ট করব, যেটা যখন আমরা কাস্টমারকে লোন দিব, সেক্ষেত্রে আমাদের প্রফিট জেনারেট হয়। মূলত প্রফিট জেনারেটের উৎসই হচ্ছে আমাদের লোন দেওয়া। যদি আমরা বলি আমরা ক্রেডিট, তো এই ক্রেডিটটা ব্যাংক দেয়, ক্রেডিট দেয়, একজন লোন দেয় বা ঋণ দেয় একজন গ্রাহককে। যখন ক্রেডিট দেয়, ব্যাংক ভালো করে জানে যে এই কাস্টমারকে লোন দিলে আমার ঝুঁকি আছে, তারপরে ব্যাংক লোন দেয়, তাই না? আমরা লোন দিচ্ছি কি জেনে? যে ঝুঁকি জেনে। জি। আচ্ছা, ভাই একটু মিউট করেন, একটু কথা শোনা যাচ্ছে। আচ্ছা, মিউট করছি আমি। তাহলে ঝুঁকি প্রবণতা কি, একজন কাস্টমারকে লোন দিলে আমরা ঝুঁকির মধ্যে থাকি, তারপরে কিন্তু লোন দিচ্ছে কিসের আশায়? আমাদের লাভের আশায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য, তাই না? তাহলে ঝুঁকি আমরা নিতে চাই না, কিন্তু তারপরে নিচ্ছি, কাস্টমারকে লোন দিচ্ছি কিসের আশায়? আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য। তো আমরা ঝুঁকির দিকে, আমরা ঝুঁকিটা নেওয়ার ইচ্ছা পোষণ করছি। আমরা ঝুঁকি নেওয়ার ইচ্ছা পোষণ না করলে তো আমরা লোন দিতাম না। তাহলে এটা হচ্ছে আমাদের ঝুঁকি ক্ষুধা, যে বা ঝুঁকি প্রবণতা বা রিস্ক অ্যাপেটাইট। তাহলে এই রিস্ক অ্যাপেটাইটের উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা, এটাই তো, এটা কি? তাহলে এখানে আছে আচরণের সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখা, ব্যাংকের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিস্থাপকতা সংরক্ষণ করা, জনসাধারণের অর্থ বিনিয়োগ করার সময় ক্ষতি এড়ানো, আইনি এবং নিয়ন্ত্রণ বাধ্যবাধকতাগুলির সাথে সম্মতি নিশ্চিত করা, একটি শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পরিবেশে বজায় রাখা এবং অপারেশনাল ধারাবাহিকতা বজায় রাখা। তাহলে এই রিস্ক অ্যাপেটাইট যখন আমরা দিব, তখন এই যে ঝুঁকি গ্রহণ করতেছি, এটা যাকে তাকে যে আমরা দিয়ে ঝুঁকি গ্রহণ করবো তা না। এই ঝুঁকি গ্রহণ করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু আহ, ইয়ে আছে, মানে প্রক্রিয়া আছে। আমরা সবকিছুতে আমরা ঝুঁকি গ্রহণ করতে পারি না, আমাদের রুলস রেগুলেশন অনুযায়ী আমরা ঝুঁকি গ্রহণ করবো, তাই না? আচ্ছা, তা এই এই ইয়ের উপর আমরা এখানে দু চার লাইন লিখবো আর কি, মানে লেখার চেষ্টা করবো, পয়েন্টগুলো লেখার চেষ্টা করবো। ওই সংজ্ঞাটা বা ওটা যদি মনে রাখেন আপনারা, তাহলে এটা দেওয়ার ব্যাপার না। রিস্ক অ্যাপেটাইট সম্বন্ধে যেটাই আসুক আপনারা লিখতে পারবেন। আপনি ব্যাংকের ঝুঁকি প্রবণতা কাঠামো বলতে কি বোঝান? কাঠামো, রিস্ক আরএএফ। এই যে আরএএফ কি? এটা রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক বা রিস্ক অ্যাপেটাইট কাঠামো, ঝুঁকি প্রবণতা কাঠামো কি, অথবা আরএএফ কি, অথবা রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক কি, একই জিনিসই।
তাহলে আমি কিন্তু বারবার এই কথাটা বলি যে আমরা প্রশ্নটা একটু বুঝতে হয়তো অমিল হয় বা বুঝি না, একটু সমস্যা হয়, যার কারণে কিন্তু আমরা প্রশ্নে অ্যান্সার করতে পারি না। সবগুলো প্রশ্ন কিন্তু কমন মোটামুটি থাকে, প্রায় থাকে। তো এই বিষয়গুলো আমরা একটু নজর দেব। তাহলে ব্যাংকের রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি? ফ্রেমওয়ার্ক বলতে সাধারণত একটা কাঠামো বুঝি, কাঠামো, তাই না? তাহলে ব্যাংকের রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক একটি কাঠামোগত, কাঠামোগত এবং পদ্ধতিগত অ্যাপ্রোচকে বোঝায়, যা ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, এটি গ্রহণ করতে ইচ্ছুক ঝুঁকির মাত্রা এবং এটি যে ধরনের ঝুঁকি সহ্য করতে ইচ্ছুক তা নির্দেশ করে। তাহলে রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক কি? আমরা সামগ্রিক, মানে আমরা ব্যাংকের ঝুঁকি গ্রহণ করতে আমাদের ব্যাংকের দৃষ্টিভঙ্গি কি হবে, একটি ব্রাঞ্চ বা একটি শাখা কত লক্ষ বা কত কোটি টাকা পর্যন্ত হচ্ছে লোন দিতে পারবে, এবং কতদূর পর্যন্ত একক ব্যক্তিকে কতদূর পর্যন্ত লোন দিতে পারবে, এবং কতদূর পর্যন্ত এই ঝুঁকি কত এরিয়া পর্যন্ত সেটা দিতে পারবে। এই ধরনের আমাদের একটা কাঠামো, একটা প্রক্রিয়া থাকে, একটা প্রসেস থাকে। সে প্রসেস অনুযায়ী আমরা কিন্তু লোন দেই। তাহলে এই যে প্রসেসটা, এই যে ব্যাংক আমাদের যেটা দিয়েছে, এটাই হচ্ছে আমাদের কাছে রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের আন্ডারে আমরা রিস্ক অ্যাপেটাইট করি, মানে রিস্কটা গ্রহণ করে থাকি। আচ্ছা, এই ফ্রেমওয়ার্কে আমাদের সবার মাঝে আমাদের দিয়ে থাকে, প্রত্যেকটা ডেস্কে আমাদের এই ফ্রেমওয়ার্ক দেওয়া থাকে যে আমাদের ঝুঁকি কতদূর পর্যন্ত আমরা গ্রহণ করতে পারি। সেটা এখানে আমরা লোন দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ করাটা বোঝাই না, এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যেমন আপনি সহজ কথায়, আপনি ব্যাংকে একজন নতুন অফিসার নিয়োগ করেছেন, এবং পুরাতন অফিসার, টেলার আছে চারজন টেলার মধ্যে ধরুন এ হচ্ছে নতুন। তাহলে একে আপনি কি একবারে আসে ক্যাশ অ্যাপ্রুভাল, ডিপোজিটের অ্যাপ্রুভাল কত দিবেন? একবারে 5 লাখ দিবেন, না 1 লাখ দিবেন, না 10 লাখ দিবেন? আপনি কতদূর পর্যন্ত ঝুঁকি নিতে চাচ্ছেন, আপনি ব্রাঞ্চ ম্যানেজার বা আপনার অপারেশন অনুযায়ী কত নিতে চাচ্ছেন? এটাও হচ্ছে একটা রিস্ক অ্যাপেটাইট। আপনি তো ঝুঁকি নিতেই হবে, 10,000 হলেও তো ঝুঁকি। সে তো নতুন অফিসার, নতুন আসছে, সে তো ভুল করতে পারে। তাহলে 10,000 কতদূর পর্যন্ত আপনার সহ্য ক্ষমতা আছে বা কতদূর পর্যন্ত আপনি সহ্য করতে পারেন, সেটাও দেওয়াটা রিস্ক অ্যাপেটাইট, তাই না? এই উদাহরণটা আমরা এখানে ইউজ করতে পারি। তেমনি প্রত্যেক ডেস্কে এটা আমরা এই ধরনের উদাহরণগুলো আমরা দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে রিস্ক অ্যাপেটাইট, মানে ঝুঁকি নেওয়ার প্রবণতা। আমাদের ঝুঁকি নিতেই হবে, না নিলে তো আমরা কাজ করতে পারবো না, আমরা মুনাফা অর্জন করতে পারবো না। আচ্ছা, এটা যে ম্যানুয়ালের মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে আমরা করি, সেটা হচ্ছে আমাদের রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তাহলে রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক হচ্ছে একটি প্রক্রিয়া বা প্রসেস, মূল কথা যদি আমরা যাই। আচ্ছা, আর স্যার, আপনাদের আমি সদয় বিনীত অনুরোধ করব যে আহ, যেহেতু এক এক ব্যাংকে এক এক আপনারা আছেন, আপনাদের জ্ঞান পরিসীমা অনেক, যদি কোনো কিছু এ বিষয়ে আপনাদের একটু বলার থাকে বা অ্যাড করতে চান বা বলেন, আপনারা প্লিজ একটু বলবেন। এতে হচ্ছে কি মানে সকলে উপকৃত হবো আমরা। আমরা সকলে উপকৃত, কারণ আপনারা যারা, দেখা যাচ্ছে যে আমি জিবিতে কাজ করছি বা আমি বাইরে কাজ করছি, আমি কেইটে কাজ করি নাই, তাহলে কিন্তু আমি কেইটেরটা তত বেশি ভালো বলতে পারবো না, একজন কেইট অফিসার যেটা বলতে পারবে। আমি যদি কেইটে কাজ করে থাকি, তাহলে আমি কেইটেরটা যত ভালো বলতে পারবো, জিবিটা তত বলতে পারবো না, তাই না? এরকম বিষয়গুলো হবে আর কি। তা আপনারা যে যে ডেস্ক আছে, সবাই তো এক ডেস্কে কাজ করে না। যদি আপনাদের আর স্যারেরা অনেক আছেন, এখানে যদি আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে একটু অ্যাড করবেন, তাহলে আমরা যারা আছি তারা সকলেই একটু উপকৃত হবে। এতে আমাদের সকলে শিখবো, খুব ভালো লাগবে। আর আপনার এই জ্ঞানের দ্বারা যদি কেউ শেখে, এর পুরস্কার আল্লাহ আপনাকেই দিয়ে দিবে, এই দুনিয়ার বুকেই দিয়ে দিবে। আখিরাতে আর অদূর পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এটা একটু দেখবেন। আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে বা অ্যাড করার থাকে, তাহলে আপনারা একটু প্লিজ বলবেন। কোন কোন বিষয় বা মানদণ্ড ঝুঁকি প্রবণতা বা ক্ষুধা কাঠামোতে অন্তর্ভুক্ত করা উচিত? তাহলে আমাদের ঝুঁকি প্রবণতা, এই বিষয়টা এই রিস্ক অ্যাপিটাইট থেকে কিন্তু দিবেই, এটা আপনি ধরে রাখেন। এবারে রিস্ক অ্যাপিটাইট থেকে আসবেই, সেটা টিকা হোক, কোনো প্রশ্ন হোক, যেটাই হোক, আসবে একটা রিস্ক অ্যাপিটাইট থেকে। আচ্ছা, তো রিস্ক অ্যাপিটাইট এখানে যে আমাদের প্রসেসটা, অর্থাৎ আমাদের যে ম্যানুয়ালটা, এই ম্যানুয়ালের রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট আমাদের এটা থাকবে। তো সেখানে আমাদের যে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত, সে বিষয়গুলো আমরা এখানে লিখবো। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে যে ডেস্কে কাজ করি, সেই ডেস্কে তো মাসাল্লাহ অনেক ধরনের রিস্ক থাকে।
ব্যাংকের প্রতিটা ডেস্কে রিস্ক আছে, আপনি আপনার ব্যাংক আপনার ডেস্কে কি কি ধরনের ঝুঁকির সম্মুখীন হন সেই ঝুঁকিগুলো এখানে তুলে ধরবেন সহজ হিসাব। তাহলে আমরা রিস্ক অ্যাপিটাইটের কি কি বিষয়গুলো এখানে আমরা কারোর মতো অন্তর্ভুক্ত করা আছে, সেটা এখানে যদি আমরা একটু দেখি, এখানে ব্যাখ্যা প্রথমে একটু আলোচনা করা আছে, তারপরে 1 নম্বর থেকে আমরা দেখি একটু পয়েন্টগুলো। শুধু অত্যন্ত বার্ষিক পরিচালনা পর্ষদ দ্বারা পর্যালোচনা অনুমোদিত হতে হবে। তাহলে আমরা আমাদের যে কাজ বা অ্যাক্টিভিটিস এটা আমাদের পর্যালোচনা বছরে বা বার্ষিক বা একটা নির্দিষ্ট সময় পত্র পর্যালোচনা হতে হবে এবং সেটা অনুমোদিত হতে হবে। সংগঠনের কৌশল, উদ্দেশ্য এবং মূল স্টেক হোল্ডারদের দাবির সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। আমরা আমাদের সংগঠনের যে কাজ, দায়িত্ব, কর্তব্য সেটা স্টেক হোল্ডারদের যে যৌক্তিক দাবি সেটা ম্যানুয়াল অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের যে প্রসেস অনুযায়ী সেটা দাবির সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। সমস্ত মূল ঝুঁকিগুলোকে কভার করুন, ঝুঁকির পছন্দগুলি নিয়ে আলোচনা করুন যেগুলি অনুসন্ধান করা হয়েছে এবং ঝুঁকিগুলো হ্রাস করা উচিত। তাহলে এখানে আমাদের ব্রাঞ্চে যতগুলো ঝুঁকি উদ্ভব হয় সবগুলো ঝুঁকি নিয়ে আলোচনা পর্যালোচনা করা এবং সেগুলো নিয়ে আমাদের কোনগুলো আমাদের সবচেয়ে বেশি বা আগে ঘটবে বা যেগুলির আমাদের তীব্রতা বেশি, ঝুঁকির তীব্রতা বেশি, সেগুলো আমাদের আগে মিটিগেট করা উচিত, সেগুলো হ্রাস করা উচিত। ঝুঁকি রেজিস্টারে আচ্ছা, ঝুঁকি রেজিস্টার এবছর আসলে, এই যে ঝুঁকি রেজিস্টারের কথা বলতে, ঝুঁকি রেজিস্টার এবছর আসলে, ঝুঁকি রেজিস্টারের আলোচনা পরে আছে। ঝুঁকি রেজিস্টার অংশ হিসাবে স্পষ্টভাবে রেজিস্টার বলতে যেটা আমরা বুঝি, ঝুঁকি রেজিস্টার বলতে কি যেখানে আমাদের ঝুঁকিগুলো লিপিবদ্ধ করবো, লিখে রাখবো, তাই না, সেটা হচ্ছে রেজিস্টার। সেটা বলা আছে ঝুঁকি রেজিস্টারের অংশ হিসাবে স্পষ্টভাবে নথিভুক্ত ঝুঁকি এবং তাদের মধ্যে ঝুঁকির নির্দিষ্ট সংজ্ঞা, ঝুঁকির মালিক, ঝুঁকি কি হবে এবং কত ঘন ঘন প্রতিটি ঝুঁকি পরিমাপ, এবং মানে ঝুঁকির সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে যেখানে লেখা হয় বা যে রেজিস্টার লেখা হয় সেটা হচ্ছে রিস্ক রেজিস্টার বা ঝুঁকি রেজিস্টার। আচ্ছা, এখানে অনেক কিছু, এটা পদক্ষেপ কাজের বিষয়। ঝুঁকি প্রবণতা মাথায় রাখবেন, এটা মাথায় রাখলে আপনি সবকিছু পারবেন। এটা কিন্তু বলছি, এটা অতটা ইম্পর্টেন্ট। ঝুঁকি রিস্ক অ্যাপিটাইটের ক্ষেত্র, ঝুঁকি প্রবণতা, ঝুঁকি খোঁজার ক্ষেত্র, ক্ষেত্রসমূহ আমরা মানে ঝুঁকি প্রবণতা কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যাংকের, সব ধরনের ইয়াকে দেখতে পাই। এখানে ব্যালেন্স শিট আইটেম সহ মোট ঋণ এবং অগ্রিমের সামগ্রিক বৃদ্ধি, এই যে ঋণের ক্ষেত্রে এটা আমরা প্রথমে দেখতে পাই, এই উদাহরণটা আমার প্রথমে হতে পারে। ঋণের ঘনত্ব, মোট ঋণের পরিমাণ, তারপর শ্রেণীভেদে, এটা সব দেওয়া আছে, একবার দেখে নেবেন। ঝুঁকি অনেক ধরনের দেওয়া আছে এখানে, এখান থেকে 5-6টি বা যে কয়টি আপনার মনে থাকবে সে কয়টি দিব, আমরা অত বেশি ইয়ার মধ্যে যাব না। রিস্ক অ্যাসেসমেন্ট, তাহলে ঝুঁকি মূল্যায়ন, এই যে এই বিষয়গুলো আমরা কিন্তু একটু দেখবো, এগুলা টিকাতে আসার সম্ভাবনা। রিস্ক অ্যাসেসমেন্ট বা ঝুঁকি মূল্যায়ন, তারপরে আছে রিস্ক ট্রিটমেন্ট বা ঝুঁকি প্রশমন, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো ঝুঁকি মূল্যায়ন কি? মূল্যায়ন বলতে তো বুঝেন যে কোনো কিছু বিষয়ে আপনি আপনার মতামত দিচ্ছেন, যে অনেকগুলো ঝুঁকির মধ্যে ব্যাংকে কোন ঝুঁকিটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি পাবে, কোন ঝুঁকিটা তীব্রতা বেশি, কোন ঝুঁকিটা আমাদের কত সময় ধরে আমাদের কারবারে ঘটবে বা ঘটার সম্ভাবনা রয়েছে কত তাড়াতাড়ি, এই জিনিসগুলো সেখানে আমরা লিখবো, তাই না, বিভিন্নগুলো ঝুঁকির মধ্যে। মানে অনেকগুলো ঝুঁকি প্রথমে চিহ্নিত করব, তারপরে ঝুঁকিগুলো মূল্যায়ন করব। মূল্যায়ন করাটা কি, ঝুঁকি তীব্রতা দেখব, ঝুঁকির ক্ষতির পরিমাণ দেখব, ঝুঁকি আমরা প্রশমন করার জন্য আমাদের কি কি উপকরণ লাগতে পারে সেই জিনিসগুলো দেখব। হ্যাঁ, এই এলার নামই হচ্ছে ঝুঁকি মূল্যায়ন করা। আর ঝুঁকির ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট যেটা অসুখ হলে ট্রিটমেন্ট যেটা বলে প্রশমন করা, তবে ঝুঁকিকে আমরা চিকিৎসা করব, মানে একবারে আমরা ঝুঁকিকে কি করে দিব আমরা, মানে মানে ঝুঁকি যেন তৈরি না হয় সেই ব্যবস্থা করব। তাহলে এটা হচ্ছে ঝুঁকি প্রশমন। ঝুঁকি প্রশমনটা কি, আমরা ঝুঁকি যেন তৈরি না হয়, একবার তো ঝুঁকি আমরা বিনাশ করতে পারি না, মানে ঝুঁকি তৈরি হবে না এরকম তো আমরা করতে পারি না। ঝুঁকি, ব্যাংক মানে ঝুঁকি, কাজ মানে ঝুঁকি। তাহলে এই ঝুঁকি কখনো আমরা আমরা ইয়া করতে, কারণ আপনি আমার আগে জন্মের থেকে আমরা শুনতেছি ঝুঁকি, ব্যাংকের ঝুঁকি আছে। তাহলে এত ব্যাংকার এত পদ্ধতি উন্নয়ন হয়েছে, ব্যাংকের ঝুঁকি কমছে? কমেনি। ঝুঁকি কখনো একবারে নিঃশেষ বা মানে নিশ্চিহ্ন করার জিনিস না, ঝুঁকি থাকবেই। তাহলে এই ঝুঁকি প্রশমনটা করতে হবে, মানে আমরা থেমে রাখতে পারি ঝুঁকি, যেন ওই ঝুঁকি যেন আর তৈরি না হয় বা তৈরি হওয়ার আগে যেন সেটা আমরা জানতে পারি, এই জিনিসটা আমরা এখানে করতে পারি, তাই না। তাহলে ঝুঁকি প্রশমন, ঝুঁকি প্রশমনটা কি,
ঝুঁকি প্রশমন একটি প্রতিষ্ঠানের ঝুঁকি চিহ্নিত ঝুঁকিগুলি পরিচালনা করা, প্রশমিত করার কৌশল এবং কর্মে বাস্তবায়ন প্রক্রিয়া। অর্থাৎ সেই ঝুঁকিকে আমরা কি করব, প্রশমিত করার জন্য বা ঝুঁকি যেন তৈরি আর না হয় বা আমাদের যেন ক্ষতি তেমন না করতে পারে সেই বিষয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটা হচ্ছে ঝুঁকি প্রশমন। আচ্ছা, এখানে আচ্ছা এরপরে যে প্রশ্নটা, এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন, আপনার ২-৩টা সাবজেক্টে এই প্রশ্ন পাবেন। এই সাউন্ড রিস্ক গভর্নেন্স প্রতিরক্ষার জন্য প্রতিরক্ষার যে ৩টি লাইনের উপর নির্ভর করে তা বর্ণনা করুন। ৩টি লাইন, প্রতিরক্ষার ৩টি লাইন। এখানে এটা আসছিল, আহ, আপনি যদি এই প্রতিরক্ষার ৩টি লাইনের কথা বলা আছে, ৩টি লাইনের কথা আগে বলি আগে। এখানে আপনাদের এটা বলি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। প্রতিরক্ষার প্রথম লাইন, প্রতিরক্ষার দ্বিতীয় লাইন, প্রতিরক্ষার তৃতীয় লাইন, তৃতীয় লাইন। তাহলে এখানে প্রথম লাইনটা হচ্ছে আপনি আমি ব্যাংকে যারা ফ্রন্ট লাইনার, যারা সরাসরি, যারা সৈনিক, সেনাবাহিনীর মধ্যে যারা সৈনিক, যারা ফ্রন্ট লাইনার আছে, তারা আপনি আমি যারা ব্যাংকে সরাসরি যারা কাজ করি, প্রতিরক্ষা লাইনে আছে, আমরা ব্রাঞ্চে যারা সরাসরি ফ্রন্টে যারা কাজ করি তারা। আর প্রতিরক্ষার দ্বিতীয় লাইনে আছে যারা ব্যাংকে অপারেশনাল ব্যাক অফিসে যারা কাজ করে, যারা আমাদের সাপোর্ট দেয়, যারা আমাদের সাপোর্ট দেয়, ব্যাক অফিসে যারা কাজ করে, যারা অপারেশনাল কাজ করে ব্যাংকে হেড অফিসে, তারা। আর প্রতিরক্ষার তৃতীয় লাইনে আছে যারা সবার কাজকে মূল্যায়ন করে, মানে আমাদের কাজকে মূল্যায়ন করে, এনাদের কাজকে মূল্যায়ন করে, মানে অডিট অডিট অফিসার। তাহলে এটা হচ্ছে কি অডিট অফিসার, অডিট। এটা হচ্ছে কি ব্যাক অফিস, ব্যাক অফিস বা হেড অফিসের যে লোকজন আর কি আমরা বলি এমপ্লয়ি যারা আছে তারা। আর এটা হচ্ছে প্রতিরক্ষা প্রথম হচ্ছে ব্রাঞ্চে যারা কাজ করে, ব্রাঞ্চে যারা কাজ করে তারা, ব্রাঞ্চে যারা কাজ করে তারা। তাহলে আপনার বুঝতে সহজ হলো, আপনি সহজে এখন এর উপর ২ লাইন লিখতে পারবেন। প্রতিরক্ষার ৩টা লাইন কি, আমাদের প্রতিরক্ষার প্রথম লাইন হচ্ছে ব্রাঞ্চ, যারা একবার আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য সরাসরি যারা কাস্টমারের সাথে যারা হ্যান্ডেল করে, ডিল করে, সেটা হচ্ছে তারা, মানে ব্রাঞ্চ অফিসে যারা কাজ বসে যারা কাজ করে সেটা। আর প্রতিরক্ষার প্রথম লাইনে যারা কাজ করে তাদের হেল্প করার জন্য যারা হেড অফিস থেকে ব্যাক অফিস থেকে যারা সাহায্য করে তারা। আর অডিটটা হচ্ছে আমাদের প্রতিরক্ষার প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন যারা আছে এদের ভুলভ্রান্তি দেখা, চিহ্নিত করা, এদের সংশোধন করা, এদেরকে কিভাবে কাজ করবে সেই কাজের সঠিকতা প্রদান করা, এটা তার মানে অডিট, অডিট অফিসার। আচ্ছা, এটা আমাদের এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন, অনেক কটা সাবজেক্ট এটা আছে, এটা ফার্স্ট পার্ট থেকে শুরু করে সেকেন্ড পার্টও একই সাবজেক্ট, মানে একই আছে। তাহলে এই যে ৩টা লাইন, এটা হচ্ছে সাউন্ড রিস্ক গভর্নেন্স প্রতিরক্ষার যে ৩টি লাইনের উপর নির্ভর করে তা ব্যাখ্যা করুন। সাউন্ড রিস্ক গভর্নেন্স বলতে কি বুঝি, মানে সুষ্ঠু, সাউন্ড মানে কি সুষ্ঠু, সুন্দর, ভালো। তাহলে ভালো রিস্ক গভর্নেন্স, গভর্নেন্স মানে কি শাসন, আইনের শাসন, তাই না? তাহলে আমাদের ঝুঁকি অনুশাসন, সুষ্ঠু ঝুঁকি অনুশাসনের জন্য প্রতিরক্ষার ৩টি লাইনের উপর নির্ভর করে তা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই এটা আমাদের সাউন্ড রিস্ক গভর্নেন্স এর জন্য আমাদের প্রতিরক্ষার ৩টি লাইনের উপরে নির্ভর করবে। কারণ আমাদের রিস্ক গভর্নেন্স মানে আমাদের যদি আমরা ভালো মতো এটা করতে চাই তাহলে আমাদের প্রথম লাইনের রিস্ক যে আইনের অনুশাসন, আমাদের প্রক্রিয়া বা প্রসেস অনুযায়ী, আমার ম্যানুয়াল অনুযায়ী আমাদের কাজ করা প্রয়োজন, এবং সেটা আমাদের প্রয়োজন, আমাদের যারা হেড অফিস আছে তাদেরও প্রয়োজন, এবং যারা অডিট যারা আছে, যারা আপনাকে মানে ব্যাক অফিসকে এবং ব্রাঞ্চ অফিসকে যারা নিয়ন্ত্রণ করবে তারাও তারা সেই সাউন্ড রিস্ক গভর্নেন্সের জন্য আমাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী তারা আমাদেরকে তদারকি করবে, আমাদের কাজকর্ম কিভাবে করবো তারা বলে দিবে, এবং কোনো ভুলভ্রান্তি থাকলে তারা ধরিয়ে দিবে। এটা অবশ্যই আমাদের এই প্রতিরক্ষার ৩টি লাইনের উপর নির্ভর করে, কারণ এই প্রতিরক্ষার ৩টি লাইন যে কোনো একটি লাইনে যদি ব্যত্যয় ঘটে তাহলে এটা কাজ করবে না। আমরা অডিট বলে গেল, আমরা সেটা শুনলাম না, আমরা আমাদের মতো করে এই কাজ করে যাচ্ছি, তাহলে কিন্তু সেটা সাউন্ড রিস্ক গভর্নেন্স থাকবে না। অথবা ব্যাক অফিসেও হচ্ছে না, ব্যাক অফিসে ওইভাবে কাজ করতেছে না, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এটা এভাবে সাপোর্ট করবে না আর কি। আচ্ছা, এই প্রশ্ন আমাদের পরবর্তীতেও অনেকভাবে আলোচনা আছে, আমরা ওটা দেখব। ইনহেরেন্ট রিস্ক, ইনহেরেন্ট রিস্ক, ইনহেরেন্ট রিস্ক কিন্তু এটা অন্তর্নিহিত রিস্ক, অন্তর্নিহিত ঝুঁকি কি, এটা আমরা একটু দেখব। আচ্ছা, আমি আপনাদের
এস বিবি 4 সাবজেক্ট, যেটা শরিয়া বেসড ব্যাংকিং, আমার জানা মতে এত সহজ সাবজেক্ট ব্যাংকিং ডিপ্লোমায় আর নাই। আমি এই বিষয়টা হয়তো মনে হয় স্যারকে বলেছি যে কৃষি নেওয়ার জন্য, কিন্তু এটা ইয়া ছিল। তো এসবিবি নেওয়া আর কি উচিত। এটা যেহেতু ইসলামী শরিয়া অনুযায়ী আমাদের এটা অনেক সহজ, ঠিক যেমন আমরা 9-10 যেমন ইসলাম শিক্ষা পড়েছি যেরকম সহজ, ঠিক ওই রকম। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তারা এই সাবজেক্ট না, হয়তো অন্য সাবজেক্টের ক্ষেত্রে তারা হচ্ছে এফসিসি নেবে। হ্যাঁ, এফসিসি নেবে, এই সাবজেক্টটা সহজ আছে। তো এই সাবজেক্টের তুলনায় এসবিবি আরো সহজ। এফসিসি অনেক কিছু কার্যক্রম আমরা জানি। হ্যাঁ, মানি লন্ডারিং, ফানি লন্ডারিং, এই জিনিসগুলো সেখানে আলোচনা আছে আর কি। আচ্ছা, তো আমাদের অন্তর্নিহিত ঝুঁকি আমরা এখানে আলোচনা করব। অন্তর্নিহিত ঝুঁকিটা কি? এখানে অন্তর্নিহিত ঝুঁকি এমন ঝুঁকি যা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে বিদ্যমান থাকে যখন ঝুঁকি এড়াতে কোনো সুরক্ষা ব্যবস্থা থাকে না। মানে এই ঝুঁকিটা এমন একটা ঝুঁকি, আপনি যতই ঝুঁকির পদ্ধতি গ্রহণ করেন না কেন, ঝুঁকি এটা থাকবেই। মানে সকল ধরনের ঝুঁকি গ্রহণ, মানে প্রস্তুতি গ্রহণ করার জন্য, ঝুঁকি মিটিগেট প্রস্তুতি গ্রহণ করার পরও যে ঝুঁকি থেকে যায় সেটা হচ্ছে আমাদের অন্তর্নিহিত ঝুঁকি। আচ্ছা, ক্ষতিকারক ঘটনা ঘটার সম্ভাবনার সময় প্রতিষ্ঠানের উপর একটি ঘটনার সম্ভাব্য প্রভাব বিস্তারে অন্তর্নিহিত ঝুঁকি প্রকাশ করা যায়। যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে এবং খুব বেশি প্রভাব না ফেলে তাহলে অন্তর্নিহিত ঝুঁকি কম। যদি ঝুঁকি ঘটার সম্ভাবনা বেশি থাকে এবং এর ফলে মারাত্মক প্রভাবও হতে পারে তার অন্তর্নিহিত ঝুঁকি অত্যন্ত বেশি। মানে যে ঝুঁকি আমাদের এড়াতে পারবো না, যেমন ধরুন সহজ একটা বিষয় যেটা বুঝাই, আমরা ক্যাশ ডেস্কে 4 জন অফিসার আছে, আমাদের প্রতিদিন হিউজ লেনদেন হয়। আমরা ঝুঁকির জন্য, ঝুঁকি সতর্কতার জন্য আমরা ক্যামেরা সেটিং করেছি, আমরা অনেক কিছু সেখানে দিয়েছি, আমরা অনেক রকম পদ্ধতি ব্যবহার করেছি। মানে একটা ভাউচার রিচেকিং করি, মানে অনেক রকম। তারপরও ঝুঁকি থেকে যায়, তারপরও দেখা যাচ্ছে এত কিছু পদ্ধতি অবলম্বন করার পরেও আমাদের হয়তোবা আমাদের ক্যাশ পাচ্ছি না, বা ক্যাশের হয়তো পোস্টিং হয়তো বেশি হয়েছে বা হয়েছে তা হয়েছে, এরকম হতে পারে আর কি, যেটা হয়। মানে আমাদের ব্যাংকের এত কিছু পদ্ধতি অবলম্বনের পরও আমাদের এই ঝামেলাটা লেগে থাকে, যেটা কমন একটা যে সব সচরাচর হয় না, কিন্তু এটা উদাহরণ দিলাম কি এটা আমরা সহজে বুঝবার এই জন্য। আমাদের জীবিত এরকম হয়ে থাকে, আমাদের জীবিত এরকম, আমাদের এত কিছু সতর্কতা অবলম্বন সত্ত্বেও আমাদের হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের অন্তর্নিহিত ঝুঁকি। মানে আপনি যতই পদ্ধতি গ্রহণ করেন না কেন, তারপরে ঝুঁকির সম্ভাবনা থেকেই যায়। তাহলে এই সম্ভাবনা যদি কম হয় তাহলে অন্তর্নিহিত ঝুঁকি কম, আর এই সম্ভাবনা পরিমাণ বেশি হলে ঝুঁকির পরিমাণ বেশি। প্রযুক্তি অন্তর্নিহিত ঝুঁকি তৈরি করতে পারে। খেয়াল করুন, প্রযুক্তি অন্তর্নিহিত ঝুঁকি তৈরি করতে পারে। একটি সাইবার বিপর্যয় হতে পারে। আপনি আমি জানি যে প্রযুক্তির দ্বারাই কিন্তু ব্যাংক চলতেছে। এখন প্রযুক্তির দ্বারা যদি ব্যাংক চলে, তাহলে আপনি আমি জানি সে প্রযুক্তি কিন্তু হ্যাকও করে, তাই না? সমস্যা হয়। তাহলে সে প্রযুক্তি কিন্তু হ্যাক হতে পারে, আমরা কিন্তু এটা জানি, তারপরে কিন্তু আমরা ইউজ করতেছি। কিন্তু সেটার ক্ষতির পরিমাণ যদি খুব বেশি হয় তার অন্তর্নিহিত ঝুঁকির পরিমাণ বেশি, ক্ষতির পরিমাণ কম হয়, অন্তর্নিহিত ক্ষতির পরিমাণ কম। তেমনি এটা এখানে বলা আছে যে অন্তর্নিহিত ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তি অন্তর্নিহিত ঝুঁকি তৈরি করতে পারে। কোনো ম্যান পাওয়ার, মানে জনশক্তি আমাদের অন্তর্নিহিত ঝুঁকি তৈরি করতে পারে। আর ব্যাংকে কোনো অফিসার যোগ দিয়েছে কোনো কিছু লোভে পড়ে বা কোনো কিছু ত্রুটির মাধ্যমে, সে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে, সে হতে পারে, ব্যাংকেও করতে পারে, তাই না? আমরা জানি না তো কে কার কিরকম, বা কোনো লোভে পড়ে হতে পারে, এরকম এরকম আমরা দেখেছি, অনেক পেয়ার পত্রিকায় দেখেছি আর কি। তাহলে এখানে আমাদের প্রযুক্তিগত ঝুঁকি হতে পারে, একটি সাইবার বিপর্যয় হতে পারে প্রতিরোধ করার জন্য। দেখুন কোন কোন জিনিসগুলো এখানে হতে পারে, এখানে কিন্তু আমরা জানি, কিন্তু প্রয়োগ করব কিভাবে আমাদের এই কথাগুলো, সেটা কিন্তু আমরা ক্ষেত্র পাচ্ছিলাম। এখন কিন্তু এই জিনিসটার মাধ্যমে আমরা কিন্তু পরিষ্কার হলাম যে না, এগুলো তো আসলে
এগুলো তো ঝুঁকি, অন্তর্নিহিত ঝুঁকি তো এগুলো আসলে, যে আমরা এগুলো তো যথেষ্ট সতর্কতা অবলম্বন করি তারপরে ঝুঁকি হয়ে থাকে, তাই না? এটা তো আসলে অন্তর্নিহিত ঝুঁকি। আচ্ছা, তো এখানে আমাদের দেওয়া আছে, তারপরে আছে বিক্রেতারাও অন্তর্নিহিত ঝুঁকি তৈরি করতে পারে। বিক্রেতা বলতে কি আমাদের যে সফটওয়্যার বিক্রেতারা, কাগজে পণ্য সরবরাহকারীরা, মানে বিভিন্ন রকম ঝুঁকি আমাদের তৈরি করতে পারে। অন্তর্নিহিত ঝুঁকি সূত্রটি হচ্ছে একটি ঘটনার প্রভাব গুণন সম্ভাবনা, ঘটার সম্ভাবনা। আচ্ছা, এটা হলো অন্তর্নিহিত ঝুঁকি গুলা। এখানে রেসিডুয়াল রিস্ক, রেসিডুয়াল বলতে কি বুঝি, ভগ্নাবশেষ, মানে অবশেষ বা অবশিষ্ট, মানে ঝুঁকি যেটা অবশিষ্ট থেকেই যায়। অবশিষ্ট ঝুঁকি, অবশিষ্ট ঝুঁকি হলো ঝুঁকি বা নিয়ন্ত্রণ বিবেচনা করার পরেও থেকে যায় যেসব ঝুঁকি, সেটা হচ্ছে অবশিষ্ট ঝুঁকি। রেসিডুয়াল ঝুঁকি এটা অত বেশি না। আচ্ছা, এখানে এই যে ঘটনার তীব্রতা, এটা আপনাদের বইয়ে কিন্তু এইভাবে আছে। এই প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, এই প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, অনেক প্রশ্ন তো। আচ্ছা, তাহলে ঘটনার তীব্রতা ও সম্ভাবনা বিচারে করে কিভাবে ঝুঁকির প্রশমন করা উচিত। হ্যাঁ, এই প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা রয়েছে। এখানে ঘটনার তীব্রতা কি কি হতে পারে? উচ্চ তীব্রতা, উচ্চ সম্ভাবনা। উচ্চ মানে দুটাই উচ্চ এখানে, আর এখানে একটা উচ্চতা একটা কম, আর এখানে আমাদের প্রথমটা নিম্ন, পরেরটা উচ্চ, তারপরে ৪ নম্বর হচ্ছে দুটাই কম। হ্যাঁ, তাহলে এই যে এখানে আমাদের ঘটনার তীব্রতা অনুযায়ী, তাহলে উচ্চ তীব্রতা, উচ্চ সম্ভাবনার ক্ষেত্রে আমাদের কি করা উচিত, এখানে আমাদের এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যেসব ঝুঁকির উচ্চ তীব্রতা এবং সংগঠনের উচ্চ সম্ভাবনা রয়েছে, সেগুলোকে সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ বা তারা অবিলম্বে মনোযোগের প্রয়োজন, তারা অবিলম্বে নিষ্পত্তির জন্য মনোযোগ প্রয়োজন এবং আক্রমণাত্মক প্রশমন করা উচিত। তাহলে এখানে আমাদের উচ্চ তীব্রতা এবং উচ্চ ঘটনা ঘটার সম্ভাবনা যেগুলো বেশি রয়েছে, সেইগুলো আমরা লিস্টেড করে সেগুলো আগে আমরা সেই ঝুঁকিগুলোকে আমরা আমরা মিটিগেট করব, প্রশমিত করব। তারপর উচ্চ তীব্রতা সম্ভাবনা কম, যেটা তীব্রতা ঘটার মানে রয়েছে বেশি, তীব্রতা বেশি রয়েছে কিন্তু ঘটার সম্ভাবনা কম আছে, তাহলে সেগুলোর ক্ষেত্রে কি করব? উচ্চ তীব্রতা রয়েছে, কম সম্ভাবনা রয়েছে, তাহলে কম ঘটতে পারে কিন্তু তাহলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। উচ্চ তীব্রতার কিরকম, আমাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অনেক রকম, কিন্তু সেটা ঘটার সম্ভাবনা খুবই কম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা বলা হচ্ছে উচ্চ তীব্রতা কিন্তু কম সম্ভাবনা, ঝুঁকি কম ঘটতে পারে কিন্তু তাহলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই ঝুঁকিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। আবার নিম্ন তীব্রতা, উচ্চ সম্ভাবনা, তীব্রতা কম কিন্তু সম্ভাবনা, ঘটার সম্ভাবনা অনেক বেশি। কম তীব্রতা কিন্তু উচ্চ সম্ভাবনার ঝুঁকি পৃথকভাবে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে না। এটা কিরকম? এটা আমাদের একটা কমন সমস্যা, যে তো এটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে একটা কমন একটা সমস্যা, যে কম তীব্রতা সম্ভাবনা, উচ্চ সম্ভাবনা, মানে যেটা বেশি সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে কি, আহ, গ্রাহক মানে যেটা অসন্তুষ্টি বলবো না ঠিক, গ্রাহকের কমপ্লেন আর কি, গ্রাহকের কমপ্লেন মানে এত বেশি ঘটে, উচ্চ সম্ভাবনা, সম্ভাবনা বেশি, মানে একটা ব্রাঞ্চে প্রায় ঘটে, তাই না? এই ধরনের ঝুঁকি, একটা গ্রাহক কমপ্লেন করতেছে, তার কোনো না কোনো সমস্যা হতে পারে, কোনো না কোনো গ্রাহকের এই সমস্যা হয়েছে, তার সমস্যা হয়েছে, বিশেষ করে কাউন্টারে আর জিবি ডেস্কে বেশি হয়ে থাকে এগুলা। তো এই ঘটনাটা আর বিস্তারিত না বলে এটা আমাদের হয়ে থাকে আর কি, যেটা নিম্ন তীব্রতা, উচ্চ সম্ভাবনা রয়েছে, মানে যেটা আমাদের ঘটে। তারপরে আছে কম তীব্রতা, কম সম্ভাবনা। তো কম তীব্রতা এবং কম সম্ভাবনার মধ্যে আমাদের এই ঝুঁকিগুলো রয়েছে, যে ঝুঁকিগুলো আমাদের কম ঘটবে এবং তীব্রতাও কম, সেই ঝুঁকিগুলো আমরা একটু ইয়াকে বাইরে রাখবো আর কি, আমার মানে সবার লিস্টে সবার শেষে রাখবো। তারপরে ঝুঁকি সহনশীলতা, খরচ সুবিধা, আমরা এই প্রথম চারটায় আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। প্রথম দিকে যে তীব্রতা ও সম্ভাবনা বিচারে কিভাবে ঝুঁকি প্রশমন করা উচিত।
কত বড় চ্যাপ্টার এটা। এমন কিছু ক্ষেত্র উল্লেখ করুন যেখানে ব্যাংকের নিজস্ব ঝুঁকি কৌশল থাকা উচিত। ঝুঁকি কৌশল, হ্যাঁ, ব্যাংকের, দেখুন আপনার ব্যাংকে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নিজস্ব একটা ঝুঁকি কৌশল থাকা উচিত। হ্যাঁ, নিজস্ব একটা ঝুঁকি কৌশল থাকা উচিত। সেটা সে কোন কোন ক্ষেত্র, ক্রেডিট ক্ষেত্র, বাজারের ঝুঁকি, অপারেশনাল ক্ষেত্র, মানে আপনার অপারেশনাল কাজ করতেছেন সেখানে আমাদের নিজস্ব ঝুঁকি কৌশল থাকা উচিত। তারপরে আছে ক্রেডিট, মানে যারা ঋণ দিচ্ছে, আমাদের অপারেশনালের, আমাদের তারল্য, কমপ্লায়েন্সের, রেগুলেটরি রিস্ক, এগুলোর মধ্যে আমাদের নিজস্ব রিস্ক আমাদের থাকা উচিত, তাই না? ঝুঁকি কৌশল থাকা উচিত। এই জিনিসগুলো আমরা একটু দেখবো। সুদের হারের ঝুঁকি, সাইবার নিরাপত্তার ঝুঁকি, এগুলোর মধ্যে আমাদের নিজস্ব কৌশল থাকা উচিত। আমরা ঋণ দিব, আমরা ক্রেডিট ঝুঁকি কত নিব না নিব, আমাদের প্রতিযোগীর তুলনায় কত থাকবে, সেই জিনিসগুলো আমাদের নিজস্ব একান্তই এগুলো আমাদের থাকবে। অপারেশনাল রিস্ক, আমরা অপারেশনাল রিস্কের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখি, আপনি কোনো কিছু চাইলে কাস্টমার কাছে এনআইডি চাইলে, অনেক কাস্টমারের কাছে এনআইডি চাই, অনেক কাস্টমার আসে বলে যে অন্য ব্যাংক তো নেয় না, তারা শিথিল করে বা অনেক রকম কৌশল অবলম্বন করে তারা। হ্যাঁ, এরকম ভাবে শুধু এনআইডির ক্ষেত্রে একটু উদাহরণ দিলাম, এরকম অনেক হতে পারে আর কি। অপারেশনাল রিস্ক থাকতে পারে, আপনি অপারেশনাল ক্ষেত্রে চার্জের, কোনো কিছু ক্ষেত্রে চার্জের ব্যবস্থা আছে, অন্য ব্যাংক ফ্রি দেয়, এরকম স্টেটমেন্টের বিষয়। তারল্য, আমাদের ঝুঁকি, আমাদের তারল্য ঝুঁকি দেখবো। তারল্য বলতে আমাদের নগদ টাকার যে ঝুঁকি, আমরা নগদ টাকা কতদূর পর্যন্ত আমাদের ব্যাংকে আমাদের ভোল্টে রাখবো, বা আমাদের লেনদেন কতদূর পর্যন্ত হতে পারে, কতদূর পর্যন্ত নেবো, সেই ঝুঁকিগুলো আমরা এখানে নিতে পারি। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে টাকাগুলো আমাদের ব্যাংক থেকে কাস্টমাররা কত কিভাবে নেবে, এই জিনিসগুলো আমরা পর্যালোচনা করে এখানে নিতে পারি। কমপ্লায়েন্স রিস্ক, বাংলাদেশ ব্যাংকের কোনগুলি আমরা একটু স্কিপ করে যেতে পারি, কোনগুলি একটু কম ফলো করতে পারি, কোনগুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে, এই জিনিসগুলো আমাদের এখানে দেখতে হবে, তাই না? আচ্ছা, এইগুলো আমরা আমরা নিজেদের ডেস্কে যে কাজগুলো করি, সেই কাজগুলো থেকে আমরা অনুধাবন করে এটা আমরা লিখতে পারি যে আমাদের ব্যাংকে নিজস্ব কোন কোন জায়গায় ঝুঁকি কৌশল থাকা উচিত। আচ্ছা, এটা দিয়ে আমাদের এই প্রশ্ন শেষ। আর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের আমরা প্রথম মাস আমরা অঙ্ক থিওরি আলোচনা করব, দ্বিতীয় মাস আমরা অঙ্ক দেখব। হ্যাঁ, অঙ্ক প্লাস আমাদের যে ইয়েগুলো আছে, অন্যান্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, যেমন এই অধ্যায়ের মধ্যে থেকে আমরা হয়তো 4টি বা 5টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব সাজেশন অনুযায়ী। এইভাবে আমরা আগাবো ইনশাল্লাহ। আপনারা একটু লেগে থাকেন, 2টা মাস একটু লেগে থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু লিখতে পারবেন, আমরা বিশ্বাস অনেক কিছু লিখতে পারবেন। আর একটু সময় পাইলে আপনারা শুনবেন, ইউটিউবে এগুলো দেওয়াই থাকবে, আপনারা শুনবেন। অনেক সময় মুখস্থ বিদ্যা থাকে না, শোনা বিদ্যা অনেক সময় অনেক কাজ দেয়। তো আজকে এখানে শেষ করছে। আমাদের এসবিবি ক্লাস হওয়ার কথা ছিল, যেটা আমি আগে বলছি, আগামী সপ্তাহ থেকে সেটা শুরু করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।